আমরা আগে মানে অনির্বাচিত সরকার দেখেছি, সেনা শাসিত মানে কি বলে সেনা সমর্থিত অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার থেকে দেখেছি। দেখেছেন, জি। এবার সেনা শাসিত নির্বাচিত সরকার তাহলে চলছে এরকমই সে কথাটাই বলা যায় যে আমি জানি না যে এটা জয়েন্টলি সেনাবাহিনী এবং নির্বাচিত সরকার একসঙ্গে দেশ চালাচ্ছেন কিনা সেই প্রশ্ন, বা তাদের মধ্যে এ ধরনের কোনো অলিখিত 28শে ফেব্রুয়ারির মধ্যে সেনাবাহিনীর সেনা সদস্যদের মাঠ থেকে ব্যারাকে ফিরে যাওয়ার কথা ছিল। আপনি জানেন যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আমি যতটুকু ভাইভ আপনাদের তৃণমূলের কর্মীদের কাছ থেকে, মানে যারা দেশে কিংবা বিদেশে আছেন, এদের অনেকের সঙ্গেই যখন কথা হয়, আমি দেখি তারা একদম আমি বলবো না তারা উদ্গ্রীব হয়ে আছে, তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য একদম মরিয়া হয়ে আছে, কিন্তু সেরকম কোনো তারা দিক নির্দেশনা পাচ্ছে না। অনেকেই বলছেন যে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। কি সেই চূড়ান্ত সিদ্ধান্ত যদি আমাদেরকে একটু ধারণা দিতে পারতেন। ধন্যবাদ আপনাকে সুলতানা আপা। আপনার সাথে এই বিষয়টা এখন বহুল আলোচিত, কারণ এই বিএনপি সরকার তারা ক্ষমতায় এসে আমি যে বিষয়টা এভাবে দেখি সেটা হলো কি যে তারা ইউনূস সরকারের যে অবৈধ দখলদার ইউনূস সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা এটাই রক্ষা করে যাচ্ছে। তারা আওয়ামী লীগের মতো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, সমৃদ্ধ, ঐতিহ্যবাহী একটি দল, সেই দলের কার্যক্রমকে নিষিদ্ধ করেছিল এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। সারা পৃথিবী থেকে রব উঠেছিল যে ইনক্লুসিভ পার্টিসিপেটরি একটা ইলেকশন হওয়ার জন্য। তো দেখা গেল যে এই ইউনূস সরকার সেটাকে কোনো পাত্তা দেয়নি। ফলে এক পেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিএনপি জামাতের মধ্য দিয়ে। তারা মুদ্রার এপিঠ এবং ওপিঠ। অন্য যে নিবন্ধিত যে রাজনৈতিক দল সমূহ তাদের অধিকাংশকেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। ফলে তারা পার্লামেন্টে এসে যে এই অধ্যাদেশটাকে এখন আইনে পরিণত করলো এবং সন্ত্রাস দমন আইনের 2টা সংশোধনী অতিরিক্ত যুক্ত করা হয়েছিল। আমি যে বিষয়টা মনে করি সেটা হচ্ছে যে এটা সকলেরই এরকম একটা ধারণা ছিল যে এটাই হবে, এবং তাই হয়েছে। কারণ বিএনপির জন্মের পর থেকে তাদের যে ইতিহাস ঐতিহ্য সেটা ভিন্ন কোনো মাত্রা দেয় না। দলের পক্ষ থেকে আমি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা, উনি ওনার যে বক্তব্যে গত দুদিনে যে স্পষ্ট একটি বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগ এটাকে পরোয়া করে না, কেয়ার করে না। আর আওয়ামী লীগের যে শক্তি, জনগণের যে শক্তি, সেই শক্তি দিয়েই এটাকে রুখে দেওয়া হবে। এবং এই যে আজকে আইনে যেটা পাশ করা হলো সেটা যারা করলো তারাও এর খেসারত দিতে হবে ভবিষ্যতে। কারণ গণতন্ত্রের প্রধান মূল বিষয়টা হচ্ছে যে বহুমত বহু পথের প্র্যাকটিস, গণতান্ত্রিক প্র্যাকটিস, এবং জনগণের মতামত প্রতিফলিত যাদের উপরে হবে তারা সরকার চালাবে। এটাই নিয়ম প্রতি 5 বছর পর পর। তো এই যে একটা পথকে রুদ্ধ করে দেয়া হলো, আমি মনে করি যে এটা একটি সুদিন ফিরিয়ে আসলে আদালত আজকে মানে দখলদারদের হাতে, বিচার ব্যবস্থা নাই বললেই চলে, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সেক্ষেত্রে যে কোনো একজন আইনজীবী যদি এটাকে রিট করেন আদালতে, সংবিধান পরিপন্থী, গণতন্ত্র পরিপন্থী এ ধরনের কোনো ধারা সেখানে টিকবে না। ফলে সেই দিন আমি মনে করি যে খুব বেশি দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অপেক্ষা করতে হবে না। তাদের জন্য বার্তা এটাই যে সেটি হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন যে নিজেদের সংগঠিত করতে, মানুষকে উদ্বুদ্ধ করতে, শেখ হাসিনার আমলে সরকার যে সফলতা দেখিয়েছিল সেটা মানুষের কাছে তুলে ধরতে, এবং ইউনূস এবং তারেক রহমানের যে সরকার, তাদের অর্থনৈতিক যে দুরবস্থা, আপনার মানুষের জীবনহানি, মব ভায়োলেন্স, লুটতরাজ এবং গ্যাস, তেল, খাদ্যের সংকট,
মূল্যবৃদ্ধি মানুষ ইতিমধ্যে নাভিশ্বাস উঠেছে। আমি মনে করি যে তারা এর জবাব সময় মতো দেবে। জি, আমি মাঝখানে একদিন আমার মানে অতিথি ছিলেন আইনজীবী জেরাই খান পান্না। তিনি বলছিলেন যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে দেশে কোনো আইনজীবী নাই যারা এইটা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে একটা আদালতে রিট করতে পারে। তিনি আমাকে বলেছিলেন যে আদালতে সেরকম অবস্থা নাই। যদি 60% চান্সও থাকে যে একটা রিট করলে ন্যায় বিচার পাবে তাহলে করতে পারে, সেরকম কোনো চান্স নেই। তো আপনার কি মনে হয় সহসা এরকম আদালত ব্যবস্থা একেবারে আমূল বদলে যাবে, যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এরকম কি মনে হয়? গণতান্ত্রিক সরকার ব্যবস্থাপনার মধ্যে প্রধান শর্ত হচ্ছে যে মানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, প্রেস ফ্রিডম, তারপরে মানুষের জীবনের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, যে মৌলিক বিষয়গুলো, সেগুলো সবগুলোই আজকে রুদ্ধ। সো সে জায়গায় একটি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তারা মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা, যে কষ্ট, সেটার দিকে দৃষ্টিপাত না করে তারা একের পর এক এই 133টা জারি করা অধ্যাদেশ সেটা আইনে পরিণত করার জন্য। মোহাম্মদ আলী সিদ্দিকীর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি তাকে আবারও সংযুক্ত করার চেষ্টা করব। আমি শুনছিলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি বক্তব্য, তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে তৃণমূলের উদ্দেশ্যে যে বক্তব্য দিচ্ছিলেন সেখানে তিনি বলেছেন যে এই আইন যেটি প্রয়োগ করেছে, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি তার নিজের পথেই কুমির ডেকে এনেছেন। ব্যাপারটা এরকমই দাঁড়ায়, মানে হচ্ছে গিয়ে পরবর্তীতে এই আইন তাদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে, তিনি এই বলে হুঁশিয়ারিও দিয়েছেন। আমি মোহাম্মদ আলী সিদ্দিক জি, আপনাকে আমি আবারও সংযুক্ত করেছি। জি বলুন, বলছিলেন আপনি যেটি। না, যে বিষয়টার অবতারণা করেছিলেন আপনি, আমি মনে করি যে এটার আদালত ব্যবস্থাপনার পরিবর্তন হবে কিনা। আপনি অবস্থার দৃষ্টি লক্ষ্য করবেন যে জবরদখলকারী অনির্বাচিত অবৈধ একটি সরকার ছিল মোহাম্মদ ইউনূসের সরকার, তারপরে নির্বাচিত একটি সরকার আসছে। কিন্তু আমরা বাংলাদেশে কি দেখতে পাচ্ছি যে একটা সামরিক কি বলে স্বৈরতান্ত্রিক সরকার যখন থাকে, সেনাবাহিনী মাঠে থাকে, সেই যে সেনাবাহিনী মাঠে নেমেছে তারা আর ঘরে ফিরে যায়নি। তো এখন বাংলাদেশে কি সেনা শাসন চলছে? হ্যাঁ, সেনা শাসন চলছে না কোনো নির্বাচিত সরকারের শাসন চলছে? কারণ সেনাবাহিনী এখন দেখা যাচ্ছে যে পুলিশি ভূমিকা পালন করতেছে সেনাবাহিনী বাংলাদেশে, এবং তাদের ঘরে ফিরে যাওয়ার, ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার কোনো নামগন্ধ নাই। এবং এমতো অবস্থায় প্রতিদিন মব ভায়োলেন্স গুলা হচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ধরে সেই একই কায়দায় তাদেরকে পিটিয়ে হত্যা করা, মারা, ধর্ষণ করা, এটা যেমন অব্যাহত আছে। সর্বশেষ জনপ্রিয় সৎ স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তাকে একটা গ্রেপ্তারের নাটক সাজিয়ে এই 2 বছর তাকে গুম করে রেখে যখন আদালতে নেওয়া হয়, সেই চিত্রটা সবাই সারা পৃথিবীব্যাপী দেখেছে যে আদালত চত্বরে কোনো আসামিকে সেখানে হাজিরা দিতে যে সে নিরাপদ না। তাদের উপরে যেমন মানে মব সৃষ্টি করা হয়, তাদেরকে পিটায় মারা হয়, তাদের গায়ে বিভিন্ন ধরনের তরল পদার্থ ছুঁড়ে মারা হয়, এবং আদালতের মধ্যে ইসের সামনে, বিচারকের সামনে যে ডিফেন্স লয়ার তার মক্কেলের জন্য প্রতিবাদ করবে, সেরকম কোনো পরিবেশ সেখানে নেই। তাদেরকে, আইনজীবীদেরকে পিটানো হয়, মারা হয়। ফলে ওই আইনের শাসন বলতে যেটা বোঝায় তার কিছুই নাই। এবং তাদের ফরমাইশি যে সমস্ত বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে, ওই তাদেরকে বলা হয় যে তুমি এদেরকে জামিন দিও না, বা কেউ জামিন পেলে তাকে নতুন করে মামলায় আটক আদেশ দিয়ে তাকে আবার কারাগারের মধ্যে প্রেরণ করো, অথবা কি বলে মানে বিচারহীনতার যে আইন হচ্ছে গিয়ে আইন দিয়ে চলছে না, এটা কারো কোনো সিদ্ধান্তের উপর দিয়ে চলছে স্পষ্ট। কিন্তু আপনি যে সেনাবাহিনীর কথা বলছিলেন, আমার মনে হয় এই বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন
তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে। মনে তিনি আছে। বলছিলেন নির্বাচনে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারপরে তাদের ছুটি, কারণ তারা দীর্ঘদিন মাঠে আছে, তাদের ব্যারাকে ফিরে যাওয়া দরকার। নির্বাচন তো শেষ হয়ে গেল, তাও কি সেই ফেব্রুয়ারি, এখন এপ্রিল। ফলে তারা যাচ্ছে না কেন ইয়ে থেকে, মাঠে কেন অবস্থান করছে এখনো? না, সেটাই বিগ কোশ্চেন, সেটা বিগ কোশ্চেন। আমার প্রশ্নটা ওই জায়গায় যে এই সরকারের মধ্যে কিসের ভীতি? কারণ আওয়ামী লীগ তো মাঠে নাই, আওয়ামী লীগ দেশান্তরী নিষিদ্ধ, অন্যান্য কোনো দল নাই, শুধুমাত্র এই বিএনপি এবং বিরোধী যত জঙ্গি সন্ত্রাসী মানে কি বলে ইসলামিস্ট দলসমূহ, এর বাইরে আর কেউ নাই। তাহলে সেনাবাহিনী কেন মাঠে? এই যে প্রশ্নটা, তাহলে কি তারা এই সরকারের পাশাপাশি তারাও সেনাবাহিনীও মানে কি বলে এই সরকারের অংশ হিসেবে তারা মাঠে ভূমিকা পালন করছে কিনা, এই প্রশ্নটা আমারও আপনার মতো। সো আইনের শাসন, সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যদি তারা ভূমিকা রাখতো তাহলে তারা সাধুবাদ পেত। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে বাংলাদেশের মানে সেনাবাহিনী তারা একটা মবের পক্ষে, একটা অরাজক সরকারের পক্ষে, একটি দুর্নীতিবাজ দখলদার সরকারের পক্ষে, দেশ বিক্রির সরকারের পক্ষে তারা রোল প্লে করে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে আশঙ্কার একটা বিষয়। আমরা ভেরি ইন্টারেস্টিং। আমরা আগে মানে অনির্বাচিত সরকার দেখেছি, সেনা শাসিত মানে কি বলে সেনা সমর্থিত অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার দেখেছেন। এবার সেনা শাসিত নির্বাচিত সরকার তাহলে চলছে এরকমই সে কথাটাই বলা যায় যে আমি জানি না যে এটা জয়েন্টলি সেনাবাহিনী এবং নির্বাচিত সরকার একসঙ্গে দেশ চালাচ্ছেন কিনা সেই প্রশ্ন, বা তাদের মধ্যে এ ধরনের কোনো অলিখিত সমঝোতা তৈরি হয়েছে কিনা যে আসো তোমরা এবং আমরা এই মিলিয়ে দেশ চালাবো। তো এই প্রশ্নটা আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিকের, যে এখনো সেনাবাহিনী মাঠে, তারা কি করছে। সো তার পাশাপাশি মানে যে বিষয়টা অত্যন্ত উদ্বেগের, উৎকণ্ঠার, সেটি হচ্ছে যে আমরা মানে সদ্য এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল মাস যেটা মার্চ, সেই মার্চ মাস আমরা অতিবাহিত করলাম। স্বাধীনতা দিবস, ঐতিহাসিক 7ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন 17ই মার্চ, এই কোন দিবস সুষ্ঠুভাবে বাংলাদেশের মানুষ পালন করতে পারল না। এবং স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাস বিকৃতির জন্য বঙ্গবন্ধুর কি বলে এখনো সংবিধানের সন্নিবিষ্ট বঙ্গবন্ধুর ছবি সকল অফিস আদালতে থাকার কথা, সেগুলা সেখানে তোলা হয়নি। বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তা সুরক্ষা যেটা ছিল আইন, সেটাকে বাতিল করা হয়েছে। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলে আবার জিয়াউর রহমানকে নিয়ে এসে একজন ফেক নায়ক হিসাবে তাকে প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। আমি গতকাল একটি পত্রিকায় দেখলাম যে এখন তাদের টার্গেট যে বাংলাদেশের যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সেগুলো মুছে ফেলা, বদলায় ফেলা। কারণ তারা এই 26শে মার্চের স্বাধীনতায়, 16ই ডিসেম্বরের বিজয় দিবসে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে 36শে জুলাইতে। তারা বিশ্বাস করে এই কি বলে জুলাই কি বলে সংবিধান বা সংসদ তারা একটা তৈরি করছে, জুলাই ওটাকে কি বলে সংবিধান, জুলাই সনদ, দুঃখিত। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা এখনো সেই বিরোধী দল সহ বিএনপির মধ্যেও ওরকম একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের জন্মের যে ইতিহাস, সেই ইতিহাস মুছে ফেলার জন্য তারা খর্গহস্ত। তো আমি একটু সেনাদের অবস্থান সম্পর্কে জানতে চাই। আমার মনে আছে ওয়াকারুজ্জামান বেশ কিছু উদ্বেগের কথা জানিয়েছিলেন তিনি, মানে এমনকি 28শে ফেব্রুয়ারির মধ্যে সেনা সদস্যদের মাঠ থেকে ব্যারাকে ফিরে যাওয়ার কথা ছিল।
নির্বাচন হলো তো 12ই ফেব্রুয়ারি, আর সেনা সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার কথা 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি আজকে বিষয়টা তুলে ভালোই করেছেন। এটা অত্যন্ত আমার মনে হয় খুবই দুশ্চিন্তার বিষয় যে তাহলে কি ওই সেনাবাহিনী, ওই যে সেনা সমর্থিত নির্বাচিত সরকার, এটা একটা মানে এইটা নতুন বাংলাদেশ আগে হ্যাঁ, কখনো দেখেনি। দেখুন, জি ঠিক আছে সেনাবাহিনী মাঠে আছে, তারপরেও আপনি দেখেন কুষ্টিয়াতে একজন কথিত পীর বা একজন সাধককে কালকে পিটিয়ে মেরেছে। কই আইন শৃঙ্খলার তো কোনো উন্নতি হয়নি, মব ভায়োলেন্স বিভিন্ন জায়গায় সমানে চলছে, তাহলে এই সেনাবাহিনী বা কি করছে? না, কোনো জায়গাতেই আপনি নারায়ণগঞ্জে দেখেন, নারায়ণগঞ্জে একটি বাড়িতে সেখানে গিয়ে চাঁদার দাবিতে গৃহবধূ সহ বিবস্ত্র করে সেখানে নৃশংসভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, টর্চার করা হচ্ছে। ঢাকা শহরের মধ্যে প্রতিনিয়ত এই ধরনের চাঁদাবাজি এবং তাদের উপরে নিপীড়নমূলক এই মব ভায়োলেন্স সেখানে চলছে। এখানে কোনো জায়গায় আমরা আজ পর্যন্ত দেখি নাই যে সেনাপ্রধান যখন ঘোষণা দিয়েছিল আজ থেকে আমি রাষ্ট্রের দায়িত্ব নিলাম, সকল নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেনাবাহিনীর। কিন্তু কোন জায়গায় কি দেখেছেন? বরং আমরা দেখেছি উল্টো, যে মিছিলকারীদের উপরে গুলি চালানো যাবে না সিদ্ধান্ত নিয়েছিল। তারাই গোপালগঞ্জে প্রতিবাদকারী জনতাকে সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধে আক্রমণের জন্য যখন সেই এনসিপি নামক দল সেখানে সেনাদের নিরাপত্তা নিয়ে সেখানে যায়, সেই সেনাবাহিনী পাখির মতো গুলি করে সেখানে হত্যা করে। তাহলে এই সেনাবাহিনী বা এই যে মানে সেনানায়ক যারা আছে, বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তারা কাদের পারপাস সার্ভ করতেছে? ইট ইজ এ বিগ কোশ্চেন হুম। নাওএডেজ। আমি মানে দেখুন, আমি আজকে একটা কিছু ইনফরমেশন পেয়েছি, একটা রিপোর্টও পেয়েছি। সেই রিপোর্টটি আমি আপনাকে কয়েকটা লাইন একটু পড়ে শোনাতে চাই। সেখানে তিনি এই রিপোর্টটিতে আপনার ওনার নাম, উনি একজন সিনিয়র সাংবাদিক, তার নাম আমি নামটা একটু বলে নেই, কারণ ওনার প্রতিবেদনটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুবই তথ্য ভিত্তিক তার রিপোর্টটি। সেইখানে তিনি শেখ হাসিনা সরকারের পতনের সময়ে কিভাবে করে সেনাবাহিনী, ডিজিএফআই এর নেপথ্যে কাজ করেছে, এই বিষয়গুলো উঠে এসেছে। উম, আমি আমি রিপোর্টারের নামটা সবার আগে বলতে চাই, এনায়েত করিম। তিনি একজন সিনিয়র সাংবাদিক। তিনি যে বিষয়টি তুলে ধরেছেন আমার মনে হয় খুবই গুরুতর, এবং তারা এগুলো এখনো চলছে। সেখানে এনায়েত করিম বলছেন যে শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে সেনা ও ডিজিএফআই কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ, ঢাকা জুড়ে স্নাইপার মোতায়েন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মিছিল, গোয়েন্দা যোগাযোগ, এসব নিয়ে বহুমুখী প্রশ্ন তিনি তুলেছেন। এবং সেখানে তিনি বলেছেন শেখ হাসিনার সরকার পতনের পেছনে সেনাবাহিনী ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কিছু কর্মকর্তার গোপন ভূমিকার অভিযোগ তার কাছে তথ্য প্রমাণের ভিত্তিতে রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি পরিকল্পনাটি ছিল সুপরিকল্পিত এবং এতে সক্রিয় ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি অংশ জড়িত ছিলেন। আরো খুব বিস্তারিত আছে, আমি অন্য একটি অনুষ্ঠানে বলবো। তো বিভিন্ন সময় ইভেন আমার এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল করিমকে আমি এই প্রশ্ন জিজ্ঞেস সরি ওবায়দুল কাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল এবং তারা কেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারলেন না। তিনি আমাকে বলেছিলেন যে তিনি সরাসরি সেনাবাহিনীকে অভিযুক্ত করেননি, কিন্তু তিনি বলেছিলেন যে যুদ্ধের ময়দানে মির্জাফরও তো খুব কাছের মানুষ ছিলেন নবাবের, এবং তিনি তো নীরবেই দাঁড়িয়ে থেকেছিলেন। না, আপনি যথার্থই বলেছেন যে রিপোর্টের কথা বললেন। আমার কাছে এই বিষয় সংক্রান্ত আরো কিছু তথ্য আমার কাছে আছে। আমি শুধু আপনার কাছে একটু স্মরণ করিয়ে দিতে চাই দর্শক শ্রোতাদের জন্যেও। সেটি হচ্ছে যে আমাদের সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছেন, এবং বিশেষ করে রিটায়ার্ড আর্মি অফিসাররা তাদের যে ভূমিকার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে মানে ৪ঠা আগস্ট এবং ৫ই আগস্ট তারা যে ভূমিকা পালন করেছে, এবং সেখানে যারা বিক্ষোভকারী সেই বিক্ষোভকারীদেরকে ওয়েলকাম করেছে। যা এই প্রত্যেকটা সেক্টরে মানে রোড পয়েন্টে, এন্ট্রি পয়েন্টে এক একজন ব্রিগেডিয়ার জেনারেলকে দিয়ে দায়িত্ব দেওয়া ছিল।
তারা এই মবকে ওয়েলকাম করেছে, তোমরা আসো এবং ঢাকা অভিমুখে যাও। আপনি দেখবেন যে সাবেক উপদেষ্টা এবং একসময়ের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন, অনেকগুলো স্টেটমেন্ট। তার মধ্যে একটা আছে, একটা মিছিলে তিনি নেতৃত্ব দিয়ে জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছিলেন। তখন একজন ব্রিগেডিয়ার জেনারেল তাকে ফোন করে তাকে সতর্ক করে যে আপনি ওদিকে যান না, ওই এলাকাটা স্নাইপার জোন। আপনি জিনিসটা বুঝেন, স্নাইপার জোন মানে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করার জন্য ওখানে আছে, সো ডোন্ট গো দ্যাট ওয়ে। আমি যদি কো রিলেট করি তার সঙ্গে, আসিফ নজরুল আর একজন মাস্টার মাইন্ড ইউনুসের, আমি মনে করি যে প্রধান মাস্টার মাইন্ড হলো আসিফ নজরুল। সেই আসিফ নজরুল তার রিসেন্ট একটা সাক্ষাৎকারে বিবিসির সঙ্গে সে বলেছে যে ফুলার রোডে তার নিজের বাসায় এসে আর্মির কর্মকর্তা সিভিল ড্রেসে এসে তাকে বলছে, স্যার আপনি সতর্ক থাকবেন, কারণ স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে আপনাকে মারার একটা টার্গেট আছে, সুতরাং আপনি সাবধানে থাকবেন। সে নিজে কিন্তু এটা স্বীকার করছে। আপনি লক্ষ্য করবেন উনি একজন উপদেষ্টা এবং উনি যে বর্বর নৃশংস ভূমিকা পালন করেছে ইউনূসের একজন সহযোগী হিসাবে, আজকে সে মুখ খুলতেছে এই স্নাইপার এবং চতুর্দিকে। এবং এর পিছনে একজন সাবেক সেনা কর্মকর্তা রিটায়ার্ড, সে রাইফেল নিয়ে তার ছোট্ট বাচ্চা শিশুর হাতে আর একটা রাইফেল দিয়ে সে বলেছে যে আমি শেখ হাসিনাকে পছন্দ করি না, আওয়ামী লীগকে পছন্দ করি না, আমি গুলি করে মেরেছি, আমার ক্ষোভ আছে ইত্যাদি, গুলি করে মেরেছে। আমরা বোরকা পরিহিত নারী, দাড়ি জুব্বা পরিহিত পুরুষ মানুষের হাতে দেখেছি তারা স্নাইপার রাইফেল নিয়ে দৌড়াচ্ছে, গুলি করতেছে। এরকম অসংখ্য ঘটনা ফুটেজ আছে যার পিছনে বিশেষ করে সেনা সদস্যরা একটা বড় ভূমিকা পালন করেছে। এখানে বলা অত্যুক্তি হবে না যে ডিপ স্টেট যে ফাইন্যান্সিং করেছে এই ইসের পিছনে, এই রেজিম চেঞ্জের পিছনে। আপনি মনে করেন যে 2006 থেকে শুরু করে ওয়ানওয়ার্ড যে কনস্পিরেসি গুলো বাংলাদেশের বিরুদ্ধে হয়েছে, বিশেষ করে 2016 থেকে এই 24 অবধি মিলিয়ন মিলিয়ন ডলার, মিলিয়ন বললে ভুল হবে, শত শত মিলিয়ন ডলার এর করা হয়েছে। আমি একটা নিউজের ক্লিপ দুদিন আগে পেয়েছি, সেখানে বলা হয়েছে 325 মিলিয়ন ডলার স্পেন্ড করা হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট ডিসমেন্টেল করার জন্য 325 মিলিয়ন ডলার। এবং এরা ক্রোনোলজিক্যালি সেগুলাকে ডিস্ট্রিবিউট করে ভাগে ভাগে দেখাইছে যে কিভাবে কোন খাতে এবং আমাদের দেশের কোন কোন অর্গানাইজেশনের অনুকূলে সেই টাকাটা তারা বিতরণ করেছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টের বিষয়গুলো হচ্ছে এই যে সেখানে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র 2024 কে টার্গেট করে, 2024 মানে এই বছর এই নির্বাচনে 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার পুনর্নির্বাচিত হয়ে সরকার গঠন করলো। আমার কাছে একটা নিউজ ছিল যে এই সরকার 6 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। এবং I conveyed that very message to the highest authority of the government, বাংলাদেশ গভর্নমেন্টকে আমি পার্সোনালি কনভে করেছিলাম। সেখানে দেখা গেল যে 2024-এর শুধুমাত্র ডিপ স্টেটের পক্ষ থেকে বাংলাদেশে $572 মিলিয়ন, 572 মিলিয়ন ডলার দেয়া হয়েছে যে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, এবং যেটা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্মের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ অনুদান বাংলাদেশের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে এই ইউএস অথরিটি তাদের ওয়েবসাইটে এই ডেটা তারা পাবলিশ করেছে এবং ক্লাসিফাইড করেছে। সেখানে 31শে মার্চ 2026 এই ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এই তথ্য তারা দিছে যে একটা সরকারকে ফেলানোর জন্য আপনার কি পরিমাণ টাকা, এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কংগ্রেসের সামনে উনি বলেছিলেন যে